কর্ম তার মূল্যায়ন করি, বিশ্লেষণ করি, তার ফলে একটা কাঠামো তৈরি হয়, একটা অ্যাবস্ট্রাক্ট কাঠামো তৈরি হয়। এটা সর্বসময়ের জন্য সময়কে এবং স্থানকে বুঝতে আমাদের সাহায্য করে। ইনফ্যাক্ট ইতিহাস শাস্ত্র বলে যে শাস্ত্র আছে, এই শাস্ত্র এই পদ্ধতিতেই কাজ করে। সে একটা কাঠামো প্রণয়ন করে এবং সেটা যে কোনো সময়ের জন্য প্রযোজ্য হয়। এটা তত্ত্বীয় প্রায়োগিকভাবে আমার জীবনকে বোঝার জন্য অত্যন্ত জরুরি। অতীত যেটা হয়ে গেছে সেটা অবলম্বন করে আমি আসলে আমার বর্তমানকে বুঝতে চাই, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু এর চেয়েও আমাদের বর্তমান যে যাপিত জীবন, তার সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট আরেকটা মাত্রা আছে যেটা আরো গুরুত্বপূর্ণ। এই অর্থে যে আমরা লেখক, শিল্পী, সাহিত্যিকদের স্মরণ করি, বুদ্ধিজীবীদের স্মরণ করি, দার্শনিক এবং চিন্তকদের স্মরণ করি। তারা তাদের কালের যে ডমিনেন্ট ডিসকোর্সেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে কাজ করেছেন। এর মধ্যে প্রচুর প্রশ্ন আছে যেগুলো আমাদের আজকের দিনের প্রশ্নও বটে, মানে এটা কোনো ডিজলভ হয় না, এখনো এটা জীবিত তাজা প্রশ্ন হিসেবে আছে। ফলে আমরা যখন তাদের নিয়ে আলাপ করি, তাদের জীবন নিয়ে আলাপ করি, তাদের কৃতি, দর্শন এবং চিন্তা নিয়ে আলাপ করি, তখন আসলে আমরা ওই প্রশ্নগুলোর একটা বিশাল গভীর পর্যালোচনার সুযোগ পাই, যেগুলো ইতিমধ্যেই একভাবে পরীক্ষিত হয়েছে, একভাবে তার মধ্যে নানান ধরনের পর্যালোচনা এবং জবাব জমা পড়েছে। এবং তার মধ্য দিয়ে আসলে আজকের দিনে আমরা ওই প্রশ্নগুলো যেভাবে মোকাবেলা করি, ওই প্রশ্নগুলোর মধ্যে যেভাবে অবস্থান করি, তার একটা হদিশ, মোলাকাত এবং মোকাবেলার সুযোগ আমাদের জন্য ঘটে থাকে। ফলে আমরা যাকে উদযাপন বলি, জন্মবার্ষিকী উদযাপন করছি কিংবা মৃত্যু বার্ষিকী, এটা মোটেই খুবই সরল এবং সাধারণ কোনো কাজ নয়। এটা নিজেদেরকে অনবরত পর্যালোচনার অধীন করে, প্রশ্নের অধীন করে, নিজেদের জন্য বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ পথ নির্মাণের একটা অত্যন্ত জরুরি, বহুদিন ধরে পৃথিবীতে চালু এবং কার্যকর পন্থা। এই সেমিনারমালা প্রকৃতপক্ষে আমাদেরকে সেই কথায় স্মরণ করিয়ে দেয়। এবং এই যে সরকারের তরফে, সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে এবং বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের একটা দীর্ঘ মেয়াদী ঐতিহ্য আছে, এই কারণেই সেটা সকল পক্ষে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আজকে 4 জন মনীষী নিয়ে 4টা সেমিনারের আয়োজন করছি। বাংলা একাডেমির প্রথা অনুযায়ী আমরা সাধারণত যে কোনো স্মরণ সভাকে সেমিনারে কনভার্ট করতে চাই, যেমনটি আমরা বলেছিলাম যে সেমিনারে কনভার্ট করার মধ্য দিয়ে, সেমিনারে পরিবর্তন, এটা এর রূপটা, ফর্মটা সেমিনার করার মধ্য দিয়ে আমরা আসলে নতুন জ্ঞান উৎপাদন, নতুন পর্যালোচনা এবং নতুন কথা উৎপাদনের একটা সুযোগ তৈরি করতে চাই। সবসময় যে তা হয় তা নয়, কিন্তু আসলে যা হয় এই পদ্ধতির মধ্য দিয়ে হয়। আমরা 4 জনকে স্মরণ করছি। আব্দুল হককে স্মরণ করছি। আপনারা জানেন যে আব্দুল হক বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাবন্ধিকদের মধ্যে একজন, রূপগতভাবে। চিন্তার দিক থেকে তার একটা অসামান্য কৃতিত্ব। তিনি 60-এর দশকের বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিকদের একজন, সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। এবং এর বাইরে মানুষের সার্বিক বা সর্বজনীন চিন্তা উপস্থাপনের ক্ষেত্রেও তার প্রবন্ধাবলীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি তার সৃষ্টিশীল রচনাদের কথা আমি বিশেষভাবে নাও বলি, তাহলে এই 3টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বলতে হবে। আমরা 12টায় কথা সাহিত্যিক শহীদুল জয়ীর স্মরণে সেমিনার করব। এবং শহীদুল জয়ী আপনারা জানেন যে গত 55 বছরের যে বাংলাদেশ আমল, এই আমলে প্রায় সর্বজন স্বীকৃত হবে আমাদের প্রধান সাহিত্যিক, মানে কবিতা, গল্প, উপন্যাস মিলে শহীদুল জয়ীর মতো এরকম সর্বজন স্বীকৃতি আসলে আর কেউ পায়নি। একটা অসামান্য রূপের সাধনা তিনি করেছেন এবং তা সফল হয়েছে। এর বাইরেও অন্তত ঢাকা শহরকে অবলম্বন করে বাংলাদেশকে জানা, বোঝা এবং নানান ধরনের প্রস্তাব পেশ করা এবং প্রশ্ন উত্থাপনের জন্য শহীদুল জয়ীরের যে অসামান্য লেখালেখি, সেটা আমাদেরকে বহুদিন ধরে আলোচনা, পর্যালোচনা অধীন করবে। আমরা বদরুদ্দিন ওমরকে স্মরণ করব আজকের আরেক সেমিনারে। সেখানে বদরুদ্দিন ওমরকে আমরা ইতিহাসবিদ এবং রাজনীতিক বলে পরিচয় করে দিয়েছি। প্রকৃতপক্ষে বদরুদ্দিন ওমরের রাজনৈতিক ব্যক্তিত্বের আড়ালে তিনি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ইতিহাসবিদ, সেটা কখনো কখনো ঢাকা পড়ে। এবং 60-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী তত্ত্বায়নে তার যে
আমি বলবো প্রায় প্রধান ভূমিকা, সেটাও অনেক সময় কেউ কেউ মনে রাখতে পারে না। আমরা বিকাল 4টায় শামসুর রহমানকে নিয়ে পর্যালোচনা করব। শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি, অনেকের মতে তিনি বাংলাদেশের প্রধান কবি, এবং তার এখানে প্রধানত রূপ নিয়ে, শৈলী নিয়ে প্রধানত আলাপ হবে, যেটা শামসুর রহমান বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কবি ভাষার কবি হিসেবে তার এই রূপ, ভাষা এবং শৈলী নিয়ে আলোচনা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই, আমি জানি যে সারা দিনের অনুষ্ঠানে থাকবেন এবং আমাদের আলোচকরা, প্রাবন্ধিকগণ এবং আলোচকগণ, সভাপতিগণ আসবেন। আমি যারা এখন এসে পৌঁছান নাই তাদেরকেও আজ সারাদিনের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগত জানাই। এবং শেষে আমাদের মাননীয় সচিবকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ছুটির দিনেও আমি তাকে বলে, তার জন্য খুবই কঠিন একটা ব্যাপার, ছুটির দিনে আমি তাকে বারবার বলে তাকে আসতে প্রায় বাধ্য করেছি। তিনি সময় দিয়েছেন, এসেছেন। আমি তাকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুধীবৃন্দু, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মাওলা। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দু, মাননীয় প্রধান অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি ছুটির দিনে উনি আমাকে বাধ্য করে নাই, আমি প্রাণের টানে এসেছি। কারণ যদি আমার টান না থাকে, কষ্ট হয়েছে, কারণ আমার আসলে সাংস্কৃতিক মন্ত্রণালয় এখন যে ধরনের কাজগুলো করছে, সেখানে আজকে আমার ছুটির দিনে ঢাকায় থাকার কথা না। আমাদের 8টা ডিভিশনে ডিভিশনাল প্রোগ্রাম আছে। আমরা যে নজরুল বর্ষ এবছর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, আপনারা জানেন, এটার একটা বড় ধরনের এই অর্থ বছরে আমরা করতে চাচ্ছি। এবং এটা করার জন্য আমরা 64টা জেলাকে নির্বাচন করেছি এবং 74টা উপজেলা নির্বাচন করেছি। তো উপজেলাকে নির্বাচন করা হয়েছে মেইনলি ইন্টেরিয়ারের উপজেলাকে, যেই উপজেলার মানুষ সংস্কৃতি সম্পর্কে তেমন জানে না, হয়তো 5 বছরে তারা কোনো একটা প্রোগ্রাম পায়নি, ওই সমস্ত উপজেলাকে। এবং সেই সাথে আরেকটু টার্গেট করা হয়েছে, যেমন এটা কি আপনার মানিকগঞ্জের শিবালয়ে মোস্ট প্রবাবলি, সেখানে নার্গিস, প্রমিলা, নজরুলের স্ত্রী প্রমিলার বাড়ি, আমরা সেটা চিন্তা করে ওখানে করেছি। তো এখন ওই জায়গাগুলোকে, জাতীয় যে প্রোগ্রামটাকে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার জন্য আমার ঢাকার বাইরে থাকার কথা ছিল। তো উনি যেটা বাধ্য করেছে ওইটা কেটে আমাকে এখানে আনতে বাধ্য করেছেন, বাট আমি এখানে এসেছি প্রাণের টানে। যাই হোক, আপনারা যারা আছেন সবাইকে আমার সালাম। যে বিষয়টি আমরা বলতে চাই, যে এটা অলরেডি আমাদের ডিজি মহোদয় বলেছে, যে দেশে গুণের কদর নেই সে দেশে গুণই জন্মায় না। আমাদের দেশে গুণের তো কদর নেই। আরও আমাদের যেটা মনে হয় যে এখন এটাকে এত বেশি কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে, কমার্শিয়াল, এবং একজন গুণীকে ধরে আরেকটা কাজ করানো, মিনিস্ট্রিতে যাওয়া, তাকে সামনে রেখে একটা অনুদান নেওয়া, আমার মনে হয় এটা আরও বেশি গুণীর অসম্মান করছি আমরা। তো আমরা হয়তো করছি না বুঝে, ইনশাল্লাহ আমাদের সেই বুঝবুদ্ধি আল্লাহ দিবেন এবং আমরা সেখান থেকে উঠে আসতে পারবো। আসলে আজকে এখানে যারা যে 4 জন সম্পর্কে, গুণী সম্পর্কে আলোচনা করা হবে, তার মধ্যে একজন হচ্ছে প্রাবন্ধিক ও লেখক আব্দুল হক, এবং তার আব্দুল হকের জীবন ও রাজনীতি বিষয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হবে। কথা সাহিত্যিক শহীদুল জহিরের সম্পর্কে যে আলোচনা করা হবে, তার কাজ সম্পর্কে, সেইখানে আমরা যে বিষয়টা দেখছি মহল্লার অন্তঃশব্দ, শহীদুল জহিরের কথা সাহিত্যের মায়া, স্মৃতি ও রাজনৈতিক বাস্তবতা। ইতিহাসবিদ ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের যে বিষয় আলোচনা করা হবে, সেটা হচ্ছে বদরুদ্দিন উমরের রাজনৈতিক চিন্তা। এবং সর্বশেষ কবি শামসুর রহমান, তার বিষয়ে যে আলোচনাটা হবে, তার কবিতা শৈলী। আমার কাছে মনে হচ্ছে যে এই যে প্রথম 3টা যে গুণীজনের যে আলোচনাটা করা হবে,
তার সাথে রাজনৈতিক ব্যাপারটা কিন্তু জড়িত আছে। আমি জানি না যে এখন যে সময়টা, এই সময়টায় আসলে আমাদের এই গুণীজনেরা রাজনীতি নিয়ে কি চিন্তা করতেন সেটা আসলেই ভাবার বিষয়। কারণ ওনাদের রাজনৈতিক চিন্তাটা আমাদের এখন যে অস্থির সময় যাচ্ছে সেই সময়ের সাথে আমাদের মিলিয়ে দেখা, ওনারা আমাদের কিভাবে নির্দেশনা দিয়েছেন, ওনাদের চিন্তাটা কি ছিল, সেখান থেকে মনে হয় এখন একটা উপদেশ বলতে পারি অথবা নির্দেশনা নেওয়ার একটা যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ সময়। এবং বাংলা একাডেমি গুণীজনদের নিয়ে যখন কাদের আলোচনা করা হবে, কাদের স্মরণ করা হবে, তাদের সাথে যখন নাম ঠিক করেছে, একই সাথে আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক বিষয়গুলো নির্ধারণ করেছে। এই জন্য বাংলা একাডেমির এখানে যারা ছিলেন তাকে আমি একটি সাধুবাদ জানাতে চাই অবশ্যই। আর আমি এখানে আরেকটা নাম দেখছি, বিকাল 4টায় কবি শামসুর রহমানের এই জায়গায় বিষয়ে শামসুর রহমানের কবিতা শৈলী সম্পর্কে আলোচনা করা হবে এবং সভাপ্রধান থাকবেন তো এখানে যে বিষয়গুলো আমরা দেখছি, আমি এখান থেকে বলছি যে তো সেখানে যে আরেকটা বিষয় বলতে চাই যে যারা এখানে বিষয় নিয়ে আলোচনা করবেন, প্রধান আলোচক, সভাপ্রধান, তারা অনেক গুণী ব্যক্তি। একসময় ইনশাল্লাহ আমরা যেন তাদের নিয়েও আলোচনা করতে পারি সেই বিষয়ে ইনশাল্লাহ। তারাও যেহেতু সমাজে কিন্তু তাদের একটা অবদান থাকছে, এটা নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমি আরেকটা বিষয় একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই। সেই বিষয়টা হচ্ছে যে আগামীতে আমরা এরকম চিন্তা করতে পারি কিনা যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি তাদের জন্মস্থানে যেতে পারি কিনা, তাদের জন্মস্থানটা যে উপজেলায় বা জেলায়, তাহলে কিন্তু ওখানে যারা এখন আমাদের নেক্সট প্রজন্মের লোকজন আছে, আমাদের ছেলেপেলেরা আছে, তারা উৎসাহিত হবে। এটা একটু ভেবে দেখা যায়, কারণ ঢাকা কেন্দ্রিক সব করতে করতে আমরা একই মুখ বারে বারে আসছে। কিন্তু আমরা যদি হয়তো আমাদের একটু খরচ বেশি হবে, সেটা আমরা ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে দিব। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি যে আমরা যাদেরকে আলোচনা করবো অ্যাটলিস্ট 50% একদম স্বনামধন্য যারা অনেক বেশি, যেমন কবিদের মধ্যে কবি শামসুর রহমান একালের তারটা যদি আমরা তার উপজেলায়, তার জন্মস্থান যে উপজেলায়, সেখানে যদি করতে পারতাম, ওই এলাকার লোকজন জানতো যে আমাদের এরকম একজন গুণী লোক আছে, আমারও হতে হবে। এই জিনিসটা আপনারা একটু নজরে রাখবেন। যেই হোক, আমি সবার কথাই বলছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয় এদেশের যে সংস্কৃতিকে সমৃদ্ধ করতে চাচ্ছে এবং আমরা এসে যখন আমি এখন দেখছি বিগত প্রায় 20 বছর শুধু উদযাপন করা হয়েছে কিন্তু প্রথিত করা হয়নি। অর্থাৎ সংস্কৃতিটাকে মানুষের মধ্যে গেঁথে দেওয়া, প্রথিত করা, সংস্কৃতি উজ্জীবিত হওয়া, কারণ এটা করলে যে সমাজের এই যে অস্থিরতা, সমাজের যে অকল্যাণ, এই কাজগুলি কিন্তু হবে না। একজন সংস্কৃতিবান মানুষ তিনি দেখবেন তার 10 জন ফ্রেন্ডের মধ্যে উনি যেদিন থাকেন ওনার কথাটা একটু অন্যরকম হয়, ওনার উচ্চারণটা একটু অন্যরকম হয়, উনি 1 কাপ চা খাচ্ছেন, কাপটা ধরা একটু অন্যরকম হয়। এগুলো একটা দেখার বিষয়, ইনহেরেন্ট দেখার বিষয়। তো আমরা আজকে যে গুণী 4 জনের স্মরণ সভা হবে, আমার খুবই ভালো হতো যদি আমি পুরো প্রোগ্রামে থাকতে পারতাম। আজকেই এই সময় আমার মন্ত্রণালয়ের সাথে রিলেটেড, আপনারা জানেন যে গভর্নমেন্ট এখন ক্রিয়েটিভ অর্থনীতি এবং অরেঞ্জ অর্থনীতি নিয়ে কাজ করছে। এরই একটা অনুষ্ঠান চলছে হচ্ছে আপনার শেরাটনে, কিন্তু আমি কিন্তু এই অনুষ্ঠানটাতে যাই নাই, আমি এখানে আসছি। আবারও বলতে চাই, আমি প্রাণের টানেই আসছি এবং প্রাণের টানেই আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। পুরো প্রোগ্রামে থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু আমি প্রথম প্রবন্ধটার উপস্থাপন বা এটা আমি দেখে এবং আলোচনা শুনে যাব। আশা করি আপনারা সবাই সারাদিনব্যাপী প্রোগ্রামে থাকবেন এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে কার্যক্রমগুলো, এগুলোতে আপনার স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা কিছু শিল্পের এনলিস্টমেন্ট থেকে শুরু করে আপনার জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার পত্রিকায় কিছু বিজ্ঞপ্তি দিব। তো সেখানে আপনারা অংশগ্রহণ করে, আপনারা যারা গুণী ব্যক্তি আছেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং আমরা তাদেরকে বিভিন্ন মিটিংয়ে উপস্থিত করতে চাই। আপনাদের ভাবনাটা কি শুনতে চাই। শুধু আমরা একা একা বা আমাদের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে করব এই চিন্তায় আমরা নাই। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি করতে হলে আপনাদের সকলের ইনক্লুসিভ দরকার। হয়তো কেউ ফিজিক্যালি উপস্থিত হতে পারবেন না, কিন্তু আপনারা একটা তো আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুকে অথবা আমাদের ইয়েতে একটা মন্তব্য করতে পারবেন যে এটা হওয়া উচিত। সেই বিষয়গুলো আমরা দেখব। মেইনলি হচ্ছে নজরুল যে
বর্ষ উদযাপন করা হচ্ছে। এখানে আমরা জাতীয় পর্যায়ে একটা কমিটি গঠন করেছি এবং আরও কিছু সাব কমিটি হবে। এই সমস্ত কমিটিতে আমাদের যে সিদ্ধান্তগুলো হবে এগুলি আমি ন্যাশনাল ওয়াইড আমরা এটা প্রচার করব এবং আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের মতামত দিবেন আশা করি। আজকের এই আয়োজনের সফল হোক, আপনারা সবাই অংশগ্রহণ করেন এই কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দু, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর সরকার আমিন। মাননীয় প্রধান অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মৌলা, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন, প্রবন্ধ পড়বেন, বক্তৃতা দেবেন, আপনারা যারা উপস্থিত আছেন এবং সুধীমণ্ডলী, বাংলা একাডেমির পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকের এই ছুটির দিনটায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আর এই বিষয়ে দীর্ঘ আলোচনা হবে, সারাদিন ব্যাপী আলোচনা হবে। আমার বিশেষ কিছু বলার নেই ধন্যবাদ জানানো ছাড়া। তো একটা কথা শুধু বলতে চাই, একটা জনগোষ্ঠী যখন জাতিতে পরিণত হয়, একটা ভূখণ্ড যখন রাষ্ট্রে পরিণত হয়, তার একটা জার্নি আছে, দীর্ঘ জার্নি। যেমন আমাদের এই যে রাষ্ট্রটি আমরা পেয়েছি 1971 সালে, 71 সালে রাষ্ট্রটা পেয়েছি, কিন্তু এই রাষ্ট্রটা 71 সালে পাওয়ার দীর্ঘ পূর্ব থেকে কিন্তু লড়াই চলছে, সংগ্রাম চলছে। ভাবনা দিয়ে যারা সাহায্য করেছেন, যারা ভাব সম্পদ তৈরি করেছেন, সেই যে মানুষ, তারা কি মুক্তিযোদ্ধা নন? তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। যারা অস্ত্র হাতে এই দেশটার জন্য যুদ্ধ করেছেন, তারা যেমন মুক্তিযোদ্ধা। যারা চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে, সৃষ্টি দিয়ে একটা আবহ তৈরি করেছেন, সংস্কৃতি নির্মাণ করেছেন, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। এই দীর্ঘ জার্নির মধ্যে শত শত সৃষ্টিশীল মানুষ ছিলেন। আমরা কিন্তু তাদের সকলের খবর জানি না, কারণ ইতিহাস শুরু হয়েছে খুব অল্প দিন হলো, লেখালেখির যে ইতিহাস, লিখিত যে ইতিহাস, কিন্তু তার আগেও কিন্তু 500 বছর আগে হয়তোবা এখানে লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে এবং এখানে সৃষ্টিশীল কাজও হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলা একাডেমি থেকে প্রকল্প হচ্ছে যেখানে পুঁথি সাহিত্য নিয়ে গবেষণা হবে, বিষয়গুলোকে সামনে তুলে ধরা হবে। এই যে পুঁথি যারা রচনা করেছেন, তারা কিন্তু এই জাতি নির্মাণ করার কাজটা কিন্তু করেছেন। এই মানুষগুলোকে আমরা ভুলে যাই বলে আমাদের যে কোনো পরিবর্তনে থাকে না। আমরা দেখেছি স্বাধীনতার পর অনেকগুলো পরিবর্তন এসছে আমাদের সমাজে। রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি, কিন্তু রাজনৈতিক পরিবর্তনগুলো কেন টেকসই হলো না, হয় না, কারণ যে সংস্কৃতিটি নির্মাণ করা দরকার, এর পেছনে যে ভাব সম্পদটাকে সামনে নিয়ে আসা দরকার, সেটা কিন্তু আমরা করতে পারি না। সেই চেষ্টা চলছে। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয় কেন এই অনুষ্ঠানগুলোতে আসেন, সচিব মহোদয় কেন আসেন, বর্ণরা কেন আসেন? এই জন্য আসেন যে এই প্রোগ্রামটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রোগ্রাম। তারা অর্থায়ন করেছেন এবং তারা তাদের এই অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই অনুষ্ঠানগুলো যাতে বাস্তবায়িত হয়, সেই প্রকল্প কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের। আমরা সেটা বাস্তবায়ন করছি এবং এই যে মেলবন্ধন ঘটছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে বাংলা একাডেমির এবং সংস্কৃতি জনদের যে এই যে মেলবন্ধন, এটা কিন্তু খুব দরকার। একটা ধারণা আমাদের সমাজে থাকে যে ওনারা কেন অংশগ্রহণ করছেন এইসব কথাবার্তা দেখি, কিন্তু যদি ব্যাপারটা এরকম ঘটে যে সবাই মিলে একটা ভাব সম্পদ আমরা তৈরি করতে চাচ্ছি, সেটা তো ভালো, এবং এই ভালোটার সঙ্গে আমাদের সবারই থাকা উচিত। আপনাদের অনেক ধন্যবাদ। সুধীবৃন্দু, আর এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের উদ্বোধন পর্ব। আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সুধীবৃন্দু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু অল্প কিছুক্ষণের মধ্যেই প্রাবন্ধিক ও লেখক আব্দুল হক স্মরণে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সকলকে সেই আয়োজনে আমন্ত্রণ জানাই।